দর্শক, আজ আপনাদের নিয়ে যাব স্বপ্নময় এক সোনার রাজ্যে, যেখানে সোনায় সোহাগা কিছু মানুষ, চিহ্নিত কিছু মহল আর দেশি বিদেশি সিন্ডিকেট চক্রের নেটওয়ার্ক, যেখানে দিনের পর দিন অবৈধ কাজ করে যাচ্ছে, তাও আবার সরকারি সুপ্রশিক্ষিত সংস্থাগুলোর চোখের সামনেই। দর্শক, স্বর্ণ রাজ্যের সেই স্বর্ণভূমির নাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিনই ধরা পড়ছে শত শত কেজি সোনা, কখনো আবার তার পরিমাণ ছাড়াচ্ছে মনকে মন। দর্শক, সোনার ডিমপাড়া এই বন্দরের স্বর্ণ রহস্য ২১-এর চোখের এবারের পর্ব। সাথে আছি আমি, ইলিয়াস হুসাইন। অনুসন্ধান ও প্রতিবেদন তৈরি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দার। চলুন দর্শক, দেখে আসা যাক অখিল পোদ্দারের অনুসন্ধান কি জানায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বেশ কবছর ধরে লাগেজ পার্টি সোচ্চার থাকলেও এই মুহূর্তে সরব সোনা চোরাচালানের অন্যতম সিন্ডিকেট হিসেবে। দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড গলিয়ে আন্তর্জাতিক চোরা কারবারিদের তাই পছন্দের তালিকায় এই মুহূর্তে আলোচিত ঢাকার বিমানবন্দরটি, যেখানে দিনে রাতে প্রায়ই ধরা পড়ছে সোনার বিস্কুট, সোনার অসংখ্য বার। গেল ৬ মাসে বহির্গমনের ২২ ইঞ্চির গেট গলিয়ে ধরা পড়েছে ৫ মনেরও অধিক সোনা। নিরাপত্তার স্বার্থে ১৯টি সংস্থা নিরবচ্ছিন্ন কাজ করলেও থামছে না অপ্রতিরোধ্য চোরা কারবারিরা। দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রের কারণে দিনে দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠেছে সোনা চোরাচালানের নিরাপদ রুট, আর এর সাথে জড়িত দেশি বিদেশি শক্তিধর চক্র, যে কারণে একের পর এক সোনা ধরা পড়লেও এদের বিরুদ্ধে কোনোই ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। ৬টি পয়েন্ট অতিক্রম করে পাচার হওয়া সোনা চলে যাচ্ছে এয়ারপোর্টের বাইরে, আর সেখান থেকে মূল্যবান এই ধাতুর স্থান হয় গডফাদারের সংরক্ষিত গুদামে। কিন্তু তারপর কোথায়, এমন প্রশ্নই সারাক্ষণ ঘুরপাক খায় সাধারণ মানুষের মনে। কোন একটা বেসরকারি বিমানের একজন মানে কর্মচারী সহ কিন্তু আমরা সোনা ধরেছি। তার মানে এইটা কিন্তু একটা মোটামুটি একটা গ্যাং, এবং এইটার সাথে মানে আরও অনেক রুই কাতলা জড়িত। এটা আসলে তদন্ত ছাড়া বলা যাবে না। হিসেব করলে দেখা যায় ২০১৩ সালে সোনা ধরা পড়েছে প্রায় ৫০০ কেজি। আগের খতিয়ানগুলো বলছে এই বছরই সোনায় সোহাগা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ইন্টারন্যাশনাল মাফিয়াদের কাছে কদরও বেড়েছে ঢাকা এয়ারপোর্টের, যেমনটি বলছিলেন এয়ারপোর্টে কর্মরত বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। আপনার যেদিন গোল্ড হইল লাস্টের, এটা তারা তিনবার পদক্ষেপ নিয়েছে, হ্যাঙ্গার গেটে প্লেনটা নিয়ে যাবে। সবসময় চোরাচালান হইতো। এই যে দেখেন হ্যাঙ্গার গেট, এখান দিয়ে অনেক মাল পাচার হয়তো বা যারা উপত্তরের কর্মকর্তা এরা হয়তো জড়িত ছিল, তা এগুলা ধরা শহর বাইরে চলে যেত। কাস্টমসের হিসেব বলছে ১৯৯৭-৯৮ সালে সোনা আটক হয় ২৬৫ কেজি। তখন এই সোনা চোরাচালান নিয়ে দেশে বিদেশে আলোচনার ব্যাপকতায় ঠাঁই পেয়েছিল বাংলাদেশের বিমানবন্দরটি। কিন্তু চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা আটক হয়েছে ৪৮৭ কেজি। কারো কারো ধারণা, দেশি বিদেশি সিন্ডিকেট চক্রের মধ্যে সোনার পরিমাণ আর অর্থের ভাগাভাগি নিয়ে বনি বনা না হওয়ায় একের পর এক ধরা পড়ছে সোনার চালান। হঠাৎ করে এত সোনা ধরা পড়ার পরও এর নেপথ্যের কারণ খুঁজে পাচ্ছেন না বিমানবন্দর সংশ্লিষ্টরা। কারণ এমন তো কোনো ঘটনা ঘটেনি যে হঠাৎ করেই বেড়ে গেছে বাংলাদেশে সোনার চাহিদা। তাহলে কেন এত সোনা আসছে বাংলাদেশে? বিমানবন্দরে আপনি দেখেন, এখানে একটা কমব্যাট অপারেশন আমরা করতে সমর্থ হয়েছি, যার ফলে এই ১২৪ কেজি স্বাধীনতার পরে এত বড় লট ধরা পড়ে না, আমরা ধরতে সমর্থ হয়েছি। এ তো অনেকটা সোনার বাজারের মতোই মনে হচ্ছে, কিন্তু জমজমাট এমন স্বর্ণের বাজারের যোগানদাতা কারা, আর এসব আনা নেয়ার কাজে সহযোগিতাই বা কারা করছে? সিকিউরিটি দইরা, টলিমেন দইরা এখান থেকে চেঞ্জ হয় না। এরা এখানেই বাড়িঘর, এখানেই সব কিছু, এখান থেকে চেঞ্জ হয়ে দেখা যাচ্ছে চিটাং যাবে বা রাজশাহী যাবে, যায় না, এখানেই আছে, এখানেই তারা চাকরি করতেছে, এখান থেকে চাকরি আবার শেষ করে। এখান থেকে এখানে সিস্টেম হয় বিভিন্ন বিয়ারের ভিতরে করে, এর ভিতরে করে, ময়লার ভিতরে করে ওরা চোরাচালানকারী ব্যবসা করে বিভিন্ন সময়। এইটা মূলত যারা এখানের কর্মকর্তা আছে, উদ্বোধনের কর্মকর্তা আছে, ওরা তো সবসময় জানে কি আনতেছে, কে যাইতেছে, কতজন প্যাসেঞ্জার আছে, কতজন আছে, এটা ওরা মূলত বলতে পারবে। কিন্তু দেখি না কোনো সময় আসামি কাউকে অ্যারেস্ট করতে। বিমানবন্দরের সাধারণ কর্মজীবীরা যখন লবিতে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন সোনা চালানের সঙ্গে জড়িত কজনের নাম বলতেই ক্যামেরা বন্ধের নোটিশ আসে উপর থেকে। যথারীতি ছুটে আসেন আর্ম পুলিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তা। এসেই বন্দরের উঠোন ছেড়ে চলে যেতে বলেন অন্য কোথাও।
এই কম্পাউন্ড এরিয়া আপনাকে ত্যাগ করে সাক্ষাৎকার নিতে হবে, সেটা হলো আপনার জন্য আমার জন্য নির্দেশ হয়েছে, আপনাকে ওখানে যেতে হবে। কিন্তু নাছোড়বান্দা 21-এর অনুসন্ধানী দল পারমিশন নিছেন? কিসের পারমিশন? এই জায়গায় কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না। এই জায়গায় আমি যখন ভেতরে ঢুকবো তখন পারমিশনের প্রয়োজন আছে। এপিবিএনের এই আচরণ দেখে কারো বুঝতে আর বাকি থাকলো না যে এই 8 কুঠুরির ভেতরেই আছেন শত্রু বিভীষণ। কিন্তু কে সেই বিশেষ ব্যক্তি, সঙ্গেই বা আছেন আরও কতজন? এসব প্রশ্ন যখন ঘুরপাক খায় আমাদের মনে, তখন নতুন বাধা আসে বিমানবন্দরের অভিভাবক সিভিল এভিয়েশনের পক্ষ থেকে। কিন্তু বাধা যেখানে রয়েছে, উত্তরটাও বোধ করি সেখানেই মিলবে। তাই আরেকটু জিজ্ঞাসা, কোথা দিয়ে সোনা আসে আর কোথা দিয়ে পাচার হয় এত সোনা? কারণ একের পর এক ধরা পড়লেও কেন ক্ষান্ত দিচ্ছে না চোরাকারবারি নেটওয়ার্ক? বেশ কিছুদিন ধরে তাই বন্দরে কাজ করা নিরাপত্তা কর্মকর্তার উক্তি ছিল এমনটি। শুল্ক দিয়ে সঠিক পদ্ধতিতে সোনা আমদানি করা ততটা লাভজনক নয়, যে কারণে হয়তোবা তারা এই অবৈধ পদ্ধতিটা বেছে নেয়। শুল্ক ফাঁকি দিতে পারলে তাদের বড় একটা বেনিফিট থাকে। এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুইটা কার্গো রয়েছে, ওই কার্গোতেও কিছু নুইসেন্স সৃষ্টি করা হতো। আপনার বিদেশ থেকে যারা মাল আনতেন, তারা বাহিরে মালগুলি যদি খালাসের অপেক্ষা করা হতো, একটা নির্দিষ্ট সময় পরে তাদের মাল সঠিক স্থানে পাওয়া যেত না। একটা সিন্ডিকেট সেই মালগুলিকে সামহাউ কোনো একটা গ্রুপের মাধ্যমে বের করে নিয়ে আসতো। আমরা এগুলিও ধরতে সক্ষম হয়েছি। আন্তর্জাতিক চক্র আসলেই সম্পৃক্ত এই সিন্ডিকেটের সঙ্গে। তাহলে কারা কিভাবে পুষছেন সোনার ডিমপাড়া এই বিমানবন্দরকে? এখনও কিন্তু আমি বলবো না যে পরিপূর্ণভাবে আমরা সাকসেসফুল, কারণ আমরা সোনার যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারদেরকেই আমরা আইডেন্টিফাই করার পর্যায়ে আছি। এটা হঠাৎ করে যে 1 মাসের স্বর্ণ বেশি আসছে ধরা খেয়েছে তা বলে না, এটা দীর্ঘদিন থেকে পরিকল্পনা ছিল। হয়তো বড় বড় যারা এটা লোকে সম্পৃক্ত ছিল, তারা এটার সাথে জড়িত ছিল, এই জন্য আউট হয়ে যেত, ধরা খাইতো না। হাসানুল হাদার বা রাশেদ বা সাবেক যারা ছিল, বর্তমানে 2-1 আছে নাকি, আসলে আমরা তাদের নাম বাইদিবাই শুনতেছি, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কারা কি বা কারা। আসলে ভাই এরা একটা সক্রিয় সিন্ডিকেট। হাসানুল হায়দার নামের আর্ম পুলিশের এই কর্মকর্তার কথা মনে রাখতে হবে। হায়দারদের সাথে এই সিন্ডিকেটের সাথে আরও কারা জড়িত তার কথা জানাবো। তার আগে বিরতিতে যাচ্ছি। দর্শক, আশা করছি ফিরে এসে সঙ্গে পাবো। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দর্শক, যা বলছিলাম, আর্ম পুলিশের সদস্যরা ছাড়াও আরও কারা স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত তার হিসেব মেলাতে দেশের গণ্ডি পেরিয়ে এবার আপনাদেরকে দেখাবো আন্তর্জাতিক সোনা চোরাচালানের কিছু রুট আর চোরা কারবারদের কিছু তৎপরতা। তার জন্য আমরা আবারও ফিরছি অখিল পোদ্দারের কাছে। গোল্ডেন ট্রায়াঙ্গল কিংবা গোল্ডেন ক্রিসেন্ট, ঘুরে ফিরে দুটি নামই ঘুরপাক খায় সোনা রাজ্যের আলো আঁধারির পরিবেশে। খনি থেকে পরিশোধিত হবার পর বিস্কুট আকৃতি কিংবা 117 গ্রামের যে বারগুলো গোয়েন্দাদের চোখ গলিয়ে পৌঁছে যায় দূরদেশের গডফাদারদের কাছে, সেই সব হিসেব নিকেশ করতেই রাতভর এমন জমকালো আয়োজন। এই উৎসবে বিশ্ব জুয়ারিদের আনাগোনা থাকলেও রাতের মাস্তি ছাপিয়ে বড় হয়ে দেখা দেয় নিজের ফায়দা। তথ্য মেলে থাইল্যান্ড, কম্বোডিয়া কিংবা এ দুটি দেশের সীমান্তে পচেনটং নামের বিশেষ জায়গাটিতে বসে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর অস্ত্রের বাজার। আর তারই দাম শোধ করতে মুদ্রার মতোই ব্যবহার হয় সোনা ও মাদকদ্রব্য। নগদ টাকা বহন করা খুবই ঝামেলা, তাই সোনার চালানি হয়ে ওঠে মূল্য পরিশোধের একমাত্র সম্পদ। পুরনো দিনের বিনিময় প্রথার মতোই অস্ত্র কিংবা মাদকের দাম শোধ করতে ঠিকা চুক্তিতে গোল্ড সিন্ডিকেট ব্যবহার করে কাঁচা সোনা। নিশ্চয়ই এখানে ডিমান্ড আছে, ডিমান্ড না থাকলে তো এখানে এরকম স্মাগলিং হয়ে গোল্ড আসার কথা না। এখন ডিমান্ডটা যে বাংলাদেশের হোম কনজামশনের জন্য যে আসে, হয়তো সেটির একটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার, এটি একটা ব্যাখ্যার ব্যাপার আছে, কিন্তু সেটি বাংলাদেশেও কনজামশন হতে পারে, আবার বাংলাদেশের বাইরেও হয়তো কনজামশন হতে পারে। এটি আবার লেনদেনের বিভিন্ন রকম অবৈধ লেনদেনের মাধ্যমে হিসেবে ব্যবহার হতে পারে। রাতভর জোয়ারি আর আন্তর্জাতিক চোরা কারবারিদের দরদাম শেষে দ্রুততম সময়ে সোনার চালান চলে আসে গুরুত্বপূর্ণ রুট
বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর সেখান থেকেই পাচারকৃত সোনা চলে যায় পাশের দেশ ভারতে, কারণ কিছুদিন আগে ভারতে সোনার ট্যাক্স পুরনো 10% থেকে বাড়িয়ে করা হয়েছে 20%। There are many things going on happening at the moment that are positive. It is with the smuggling of gold into Bangladesh. Now, this is obviously driven by the requirements in not just Bangladesh, it's the subcontinent generally, and it's the same problem in India and Pakistan, where there is a big demand for gold in the country. To have an investigation done with customs and security in Dubai airport. যেহেতু আমাদের অন্য পাশের দেশে তো সোনা আমদানি করা এরকম মানে সরকারিভাবে নিষিদ্ধ, এটাও একটা কারণ। দুবাই থেকে বাংলাদেশ হয়ে এটা পাশের দেশে যাচ্ছিল আর কি, এরকম আমাদের কাছে ইনফরমেশন ছিল। তারা এটাও চেষ্টা করেছিল যে যারা বিহাইন্ড মানে এই বিমানটা যাতে হ্যাঙ্গারে চলে যায় সেরকম, মানে তো বিমানের যান্ত্রিক ত্রুটি আছে এরকম বলা হয়েছিল। তো আমরা এই বিমানটার ওইখানে আমরা ওই সুযোগ আমরা দিই নাই। সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই ও পাকিস্তানের ফ্লাইটের ককপিট আর লাগেজ ব্যবহার করে ক্যারিয়াররা নিয়ে আসেন ইচ্ছেমতো সোনার বিস্কুট। আর বাংলাদেশ থেকে সড়ক, বিমান কিংবা নদীপথে এই সোনাই চলে যাচ্ছে ভারত, মিয়ানমার কিংবা নেপাল হয়ে গোল্ডেন ক্রিসেন্টে। ট্রানজিট হিসেবে ঢাকাকে ব্যবহার করেই পৃথিবীর বিভিন্ন দেশ সোনা পাচার করে আসছে দিনের পর দিন। এটা কার্গো হ্যাঙ্গার গেট দিয়ে হয়তো বেরে, এবং ভিতর দিয়েও বের হয়, ওই যে হাত যাদের আছে লম্বা হাত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আর্ম পুলিশের কমান্ডিং অফিসার হাসানুল হায়দার ছাড়াও সিভিল এভিয়েশন, শুল্ক, গোয়েন্দা সহ আরও কিছু সংস্থায় রদবদল এনেছে। কিন্তু তার আগেই কত সোনা বিমানবন্দর দিয়ে চালান হয়েছে তা কে জানে। তবে এত কিছুর পরও কি চোরা কারবারিদের সেই তৎপরতা বন্ধ হয়েছে? বিমানবন্দরের অন্যতম নিরাপত্তা সংস্থা আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনে আগে কখনো এডিশনাল ডিআইজি পদটি ছিল না। 18টি অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 29 আগস্ট হাসানুল হায়দারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। কিন্তু সরকারের এক মন্ত্রীর স্নেহধন্য হওয়ায় তাকে এপিবিএনে বহাল রাখতেই নতুন এই পদের জন্ম। তাহলে তার কাজটা কি? সিন্ডিকেট বা আগের যে চেইনটা ছিল, যে সবাই মিলে আর কি মিলিতভাবে আর কি, সেটা হয়তো মিলিতভাবে ছিল। এটা তো যদি ছিল বলা যাবে না, আবার ছিল না এটাও বলা যাবে না। আপনি কিছু ফাও খেলেন, ফাও মানে কি আপনার কোনো কাজ নাই, কিন্তু একটা চন্নতারণ হয়ে গেছে, আপনার তো আমার পরিচয় আছে, আপনি আমাকে 5 লাখ টাকা দিয়ে গেলেন। সিন্ডিকেট অফিসারদের না, সিন্ডিকেট আপনি বলে থাকেন সেটি হলো ক্রিমিনালদের সিন্ডিকেট। দুবাই ভিত্তিক একটি চক্র কাজ করে এখানে, সিঙ্গাপুর থেকেও আসে, হংকং থেকেও আসে। মূলত এই 3টি দেশ থেকে আমরা দেখেছি আমাদের এখানে স্বর্ণ আসে। আগে যারা ছিল হয়তোবা তারা এটার সাথে জড়িত ছিল, বিদায় ধরা পড়ে নাই। আপনার ওই এবিবিএম এর ঊর্ধ্বতম কর্মকর্তা, আমরা তাদের নাম বলতে পারবো না, নাম বললে হয়তো বা আমাদের ক্ষতি হবে। আপ টু হাই লেভেল থেকে লো লেভেল পর্যন্ত ওনাদের প্রত্যেকটা একটা চ্যানেল মেনটেন্স করে ওনারা। আগে যারা যিনি ছিলেন বা সে ব্যাপারে আমি তো এরকম কোনো কিছু শুনি নাই। আমি শুনেছি যে উনি ভালোভাবে সততার মাধ্যমে উনি কাজ করেছেন। এ তো গেল ঘরের ভেতরকার একজন বিভীষণের কথা। এমন আছে আরও 29 জন যারা ভিন্ন ভিন্নভাবে কাজ করে যাচ্ছে সোনা সিন্ডিকেটের সাথে। বন্দরের বেড়াজাল ও গোয়েন্দা নজরদারি ভেদ করে যারা বহাল রেখেছে সোনা চোরাচালান। রাঘব বোয়ালদের মধ্যে আমরা উদ্ধার করেছি সোনা আলমগীর, বিহারি সেলিম, মনোয়ারুল হকের নাম। আরও আছে সোনা আজিজ, রফিকুল হক, সোনা মনির, কামাল, সিরাজ, বাতেন, মাসুদ, মিজান, মুজিবুর রহমান, আব্দুল কায়ুম, আসাদুল্লাহ, ফেরদৌস, গঙ্গাচরণ ও অজিত বাবুর নাম। কিন্তু এদেরও আছে রক্ষাকর্তা, আড়ালে অদৃশ্যে আছেন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। ঠিক আছে, আগে যারা ছিল হাসানুল হায়দার ছিল, রাশেদুল ছিল, পরে আবার রাশেদুল সাহেব আছে। যেহেতু 3-4 মাসে যদি 2-4-5 মাস স্বর্ণ ধরা পড়ে, তা আগে পিছিয়ে এরকম অনেক স্বর্ণ আসতেছে এবং যাচ্ছে। আর পৃথিবীর কোথাও তো স্বর্ণের দাম বাড়ে নাই, তাহলে 3-4 মাস স্বর্ণ কারণটা কি? এটার কোনো মামলা, এটার কোনো জিডি বা কিছু এই পর্যন্ত হয়নি। আমার শুধু আনা ক্যারি করা বাস এই পর্যন্ত। এরপরে তাদের লোক আছে, কোথায় যায় কি করে না করে এগুলো আমার আমি জানিও না, আর বলতে পারবো না যে কিভাবে কি করে। দুবাই এই সিন্ডিকেটটার সাথে আসলে কোন কোন দেশের নাগরিকরা জড়িত? বলতে গেলে আপনার বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে। যে গোলগুলো ধরা হয় সেই গোলগুলো কিন্তু সাথে সাথে বাংলাদেশ ব্যাংকে আইন অনুযায়ী এটা জমা হয়। বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব আইনে এটা
নিলাম করেন। কিন্তু রাঘব বোয়ালরা যতই তৎপর হোক, এতগুলো তল্লাশি গেট আর কঠোর নিরাপত্তা বলয় মারিয়ে কিভাবে এত ওজনের সোনার বিস্কুট চলে আসে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সোনা চোরাচালানি চক্রের কথা শোনা গেলেও আজ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এদের শেকড় অনেক গভীরে, যে কারণে একের পর এক সোনা ধরা পড়লেও এদেরকে সন্ধান করতে পারেনি এখানকার বিমানবন্দর কর্তৃপক্ষ। যে প্রশ্নের সরল উত্তর হলো, সিন্ডিকেটের ভেতরে দেনা পাওনা নিয়ে বাকবিতণ্ডা না হলে কেউ জানতেই পারবেন না কবে কোন দিন কোন ফটক দিয়ে যাচ্ছে কত ওজনের সোনার চালান। একজন ইনভলভ হলে কিন্তু হবে না, অন্যান্য কর্মকর্তা যারা আছে তাদেরও কনভিন্স হতে হবে। সুতরাং সবাই যে সিন্ডিকেটের সাথে জড়িত হবেন এরকমভাবে বোধহয় ঢালাওভাবে বলা ঠিক না। ঢাকা বিমানবন্দরের সিন্ডিকেটে রয়েছে ক্লিনার, ঠিকাদার, কাস্টমস, সিভিল এভিয়েশন সহ নানান পদের নানান কর্মকর্তা ও কিছু কর্মচারী, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। কারণ প্রতিটি চালান ধরা পড়লেই কাস্টমস ও সংশ্লিষ্ট গোয়েন্দারা ভোগ করেন 10% পুরস্কার, যে কারণে শুল্ক গোয়েন্দারা সোনা উদ্ধারের চেষ্টা করলেও আসামি গ্রেপ্তারে আগ্রহ দেখান না। এই ল এনফোর্সমেন্টের সাথে যারা জড়িত, এখানে অন্য এজেন্সিও থাকতে পারে, পুলিশ থাকতে পারে, বিডিআর থাকতে পারে, র্যাব থাকতে পারে, অন্য যে কোনো এজেন্সি কিন্তু এই রিওয়ার্ডের ভাগিদার হতে পারেন বা ক্লেম করতে পারেন। দর্শক, সোনা চোরাচালানে যেন সোনার মেডেল পাওয়ার মতো অবস্থা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, আর এটি সহসায় বন্ধেরও উপায় নেই। কারণ আন্তর্জাতিক মানের রানওয়ের যেমন অভাব রয়েছে, তেমনি নিরাপত্তার ঘাটতিও রয়েছে অনেক। আবার নিরাপত্তার জন্য যাদেরকে রাখা হয়েছে তাদের মধ্যেও কেউ কেউ যখন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে, তখন চোরাচালান বন্ধ হবেই বা কী করে? ইউরোপ, আমেরিকা কিংবা এশিয়ার দুবাই, আবুধাবির এয়ারপোর্টের সঙ্গে তুলনা করলে অমূলক মনে হতে পারে। তাই কাছাকাছি প্রবৃদ্ধির দেশ মালদ্বীপ, শ্রীলঙ্কা আর থাইল্যান্ডের রানওয়ের ছবির সঙ্গে তুলনা করতেই পারি। কিন্তু এসব দেশের রানওয়ে ছোট হলেও নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় আছে। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এসব দেশের রানওয়ের নিরাপত্তা ব্যবস্থা আমাদের তুলনায় অনেক অনেক উন্নত। সেদিক থেকে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পরিবেশ দেখলে চক্ষু চড়কগাছ হবারই কথা। 3 দিন আগে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে আমরা কিছুটা বিস্মিত হয়েছি। খানাখন্দে যেমন ভরপুর পুরো এলাকা, তেমনি অনাকাঙ্ক্ষিত কিছু লোকজনের উপস্থিতিও দেখা গেল বিমানবন্দরের অভ্যন্তরে। রানওয়ের পাশে বন জঙ্গল, কোথাও আবার কাঁটার বেড়া ভেদ করে অনায়াসেই প্রবেশ করে উৎসুক দর্শনার্থী। বিমানবন্দরের যে হ্যাঙ্গার গেট দিয়ে পাচার হওয়ার অভিযোগ রয়েছে, বড় বড় চালান, সেই সংরক্ষিত এলাকাও মূলত অরক্ষিত। এ তো গেল বাইরের অবস্থা। বিমানবন্দরের ভেতরেও দিনের পর দিন পড়ে আছে বহু দিনের পুরনো লাগেজ। এই লাগেজ পার্টির দৌরাত্ম্য নিয়ে কতবার কত শত রিপোর্ট হলেও তাতে কিছুই এসে যায় না সিভিল এভিয়েশন কিংবা সংশ্লিষ্ট এয়ার কোম্পানির। আবার নির্দিষ্ট বেল্টে লাগেজ আসা না আসা নিয়েও যাত্রী ভোগান্তি রয়েছে। যারা সত্যিকারে মানে এটার সাথে জড়িত সিন্ডিকেট, এক পর্যায়ে বলা যায় তাদের হাত অনেক বড় এবং তাদের কোনো মামলা হয় না, তাদের নাম আসেও না। এমনও অভিযোগ রয়েছে যে এই লাগেজ হট্টগোলের ফাঁক গলিয়ে প্রায় ধরা পড়ছে সোনার চালান। সবাই যখন ঘটনা নিয়ে ব্যস্ত, তখন আড়াল আবডাল দিয়ে পাচার হয়ে যায় বৃহত্তর সোনার চালানটি। তা আপনি 20 কেজি ধরা পড়েছে, সবাই আপনাকে নিয়ে ব্যস্ত, ওদিকে হয়তো 2 মণ বেরিয়ে যাচ্ছে এরকম হতে পারে। এটা স্বাভাবিক, তাই না? হয়তো বা একটা গাড়িতে বা একটা বিমানে যদি 10 জন আছে, তবে আমি একজন ধরা খেলাম, আর 9 জন রয়ে গেছে। সোনা বহনকারী এ সকল চোরা কারবারি জানেও না কারা কিভাবে দেশে বিদেশে ছড়িয়ে আছে নেটওয়ার্ক। বাংলাদেশে নিয়ে আসাই তার দায়িত্ব। আর এখান থেকেই এসব সোনা চলে যায় ভারত, মিয়ানমার সহ বিভিন্ন এলাকায়। বাংলাদেশকে টার্গেট করেই গোল্ডেন ক্রিসেন্ট আর গোল্ডেন ট্রায়াঙ্গলে চলছে জমজমাট সোনার ব্যবসা। দর্শক, পাচার হয়ে সোনা আসে, শোনা যায়, কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় শীর্ষ চোরা কারবারিরা। কারণ অনেকের মতে এসব চোরা কারবারিদের নেপথ্যে যারা কাজ করছে তারা নাকি সমাজের এতটাই উচ্চ পর্যায়ের মানুষ যাদেরকে চাইলেই ধরা সম্ভব নয়। কিন্তু এভাবে চলতে থাকলে পরিস্থিতি একদিন যেখানে গিয়ে দাঁড়াবে তা সামলানো হয়তো কারো পক্ষেই সম্ভব হবে না।
দর্শক, একুশের চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। একুশে টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক, একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাউরান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন ekushe-tv.com এই ওয়েবসাইটে। কথা বলতে পারেন 0197212123 এই নাম্বারে। মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন। ভালো থাকুন, সুস্থ থাকুন, একুশের পাশে থাকুন। বিদায়।